নয়ঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বাগেরহাটে হঠাৎ বৃষ্টির ছোবলে ডুবল ধান, বিপদে প্রান্তিক কৃষক। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ঠা মে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এবং রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ১টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। আজও রয়েছে দেশ জুড়ে বজ্র বৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ৯টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্য বৃদ্ধি পাওয়ায় দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। এতে উপকূলীয় এলাকায় মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের ৯ অঞ্চলে আজ দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকা নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসে সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য অব্যাহত রয়েছে। এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বৃষ্টিপাত সম্পর্কে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাগেরহাটের কচুয়া উপজেলায় হঠাৎ বৃষ্টিতে কাটা ধান পানিতে তলিয়ে গেছে। এতে দিনমজুর ও প্রান্তিক কৃষকদের কষ্টে অর্জিত ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এনজিও থেকে নেয়া ঋণের চাপের পাশাপাশি ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। একই সঙ্গে মাঠে থাকা বাকি ধান নিয়েও বাড়ছে অনিশ্চয়তা ও উদ্বেগ। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বদলানোর আশায় ৩০,০০০ টাকা ঋণ নিয়ে তা এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দিনমজুর মুজিবুর শেখের। ধান কেটে ঘরে তোলার সময় হঠাৎ বৃষ্টিতে ডুবে গেছে ধানক্ষেত। ডুবেছে এই দিন মজুরের স্বপ্ন। মুজিবুর শেখ বলেন, একজন শ্রমিক দিয়ে একদিন কাজ করাতে হলে ২ মণের ধানের সমান মজুরি দিতে হয়, কিন্তু সেই শ্রমিকও এখন মিলছে না তার। ধান সারি নিধান জড়িয়ে গেছে। এখন আবার এই বন্যা বাদলে ধান কিছু কাটছি, কিছু রয়েছে, সেগুলো বন্যার তলায় গেছে। আমার 2 মণ ধান বেচলেও একটা কিষান একদিনই দেয়া ওঠে না, সেই টাকা হয় না। আগে তো 800 টাকা বেচতাম শুকনো ধান, এখন এগুলো নিয়ে বেচতে গেলে এখন কবে এগুলো আমরা 600। আমরা এই কিষানে কি করে বাঁচবো? এই সব দেনা দায়ী এবছর যা হয়েছে তাতে তো খরচ খরচা দিয়ে আরো দেনা থাকবো আমি। শুধু মুজিবুর নন, একই দুর্ভোগে পড়েছেন বাগেরহাটের কচুয়া উপজেলার ধলনগর গ্রামের আরও অনেক কৃষক। হঠাৎ বৃষ্টিতে মাঠে কাটা ধান তলিয়ে গেছে। কবে পানি নামবে, কবে ঘরে তুলবেন ধান, তা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের।
ধান এভাবে পানির নিচে পড়ে থাকলে 2-3 দিনের মধ্যেই চারা গজানোর আশঙ্কা। এতে নষ্ট হবে ধান, এমনকি খড়ও বিক্রির অযোগ্য হয়ে পড়বে। হঠাৎ বর্ষার কারণে আমাদের ধান সব তলায় গেছে, মাঠের জমির ধান অনেক পড়ে গেছে, ধরেন বিঘে 5-7 মণ আন্দাজ পড়েছে আর কি, বা তারও বেশি হবে নাকি। আর অনেক খরচ হয়েছে, এই খরচপাতি শিলটিলি তো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এই বন্যা বাদল হওয়ার পরে তো আমাদের এই খরচপাতি উঠবে না, বা ধানের বাজার কম। আমাদের যে খরচ হয়েছে, যে টাকা খরচ হয়েছে তার অর্ধেক পরিমাণই আমাদের লস। কৃষকদের অভিযোগ, আবহাওয়ার এমন পরিবর্তন সম্পর্কে কৃষি অফিস থেকে আগে কোনো সতর্কবার্তা পাননি তারা। সময় মতো মাইকিং বা পূর্বাভাস দেয়া হলে অন্তত কিছু ধান রক্ষা করা যেত বলে দাবি তাদের। কৃষি অফিসার থেকে কোনো কিছু হঠাৎ আমাদের জানাও নেই বা বলিও নেই আবহাওয়ার এরকম কোনো কিছু হবে বা তোমরা হঠাৎ তাড়াতাড়ি কাটিয়ে কুটিয়ে উঠাও। হঠাৎ শোনার পরেই এসে কাটা শুরু করেছি যে একটা ঝড়ের আছে বা হঠাৎ বৃষ্টি হতেই পারে, সেইভাবে এসে তাড়াহুড়ো করে কাটিছি। কাটার পরে তো বৃষ্টিতে তলায় গেছে। এখন এই ধান যে কিভাবে কবে উঠাবো, এবার খরচার টাকা আমার ঠিকভাবে উঠবে না। এই বিষয়ে বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন, কিছু কৃষকের জমিতে কাটা ধান রয়েছে যা ঘরে তুলতে পারেনি। এর 5 থেকে 10% ধান ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতি বেশি হলে কৃষকের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলেও আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় 68,171 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তার ভেতর 13,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। বাকি প্রায় 55,000 হেক্টর জমিতে এখনো ধান রয়েছে। এ অবস্থায় বৃষ্টিপাত বেশি হলে মাঠে থাকা ধানের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচনে 49 জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। বৃহস্পতিবার এই 49 জনের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করা হবে। বুধবার বিকেলে নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন খান সাংবাদিকদের কথা জানান। নির্বাচিতদের মধ্যে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোটের 36 জন, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি জোটের 12 জন এবং স্বতন্ত্রদের মধ্যে 1 জন রয়েছেন। ইসি কর্মকর্তারা জানান, বেসরকারিভাবে ঘোষিত এই 49 জনের নাম, ঠিকানা সহ গেজেট প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের জন্য সংসদ সচিবালয়ে গেজেট পাঠানো হবে। অ্যাকর্ডিং টু ল, মানে আইন অনুযায়ী অন্যান্য যা আছে আমরা এগুলো করব। ঝিনাইদহের মহেশপুরে 20 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ভৈরবা 20 শয্যা হাসপাতাল। অবকাঠামো হস্তান্তরের 2.5 বছর পেরিয়ে গেলেও চালু হয়নি স্বাস্থ্যসেবা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন মহেশপুর ও পার্শ্ববর্তী এলাকার অন্তত 4 লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি চালু না হওয়ায় এই অঞ্চলের বাসিন্দাদের দূরের হাসপাতালগুলোতে সেবা নিতে যেতে হয়। ইমার্জেন্সি রোগীদের নিয়ে দূরের হাসপাতালে নেয়ার আগেই অনেকেই মারা যায়। তবে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, 5 আগস্টের পর থেকে দেশে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প গড়ে তোলা হয়, যে কারণে হাসপাতালের অবকাঠামো ও অন্যান্য জিনিসপত্র কিছুটা ভালো রয়েছে। তবে নির্বাচনের পরপরই সেনা ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে। জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মন্ত্রণালয় থেকে এখনো কোনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। হাসপাতালটি চালুর ব্যাপারে এই নিয়ে 3 বার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যকে বিষয়টি অবহিত করা হয়েছে। চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব শিগগির প্রশাসনিক অনুমোদন পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ায় রাঙামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, বুধবার রাত 10টার দিকে দীঘিনালা লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এই ঘটনা ঘটে। অতিরিক্ত পাথর বোঝাই ট্রাকের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে বলে দাবি তাদের। তবে বিকল্প ব্রিজে ইজি বাইক, মোটরসাইকেল ও পিকআপ চলাচল করছে। সড়ক ও জনপদ বিভাগ জানায়, পাথর বোঝাই ট্রাক থেকে পাথর সরিয়ে নেওয়ার পর ট্রাকটি উদ্ধার শেষে ব্রিজ মেরামতের কাজ শুরু হবে। তবে ব্রিজের কাজ শেষ করতে আরও 1 দিন সময় লাগবে বলে জানায় সওজ। এদিকে বেইলি ব্রিজ দেবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। আমরা গতকাল রাতে মাটিরাঙ্গা থেকে আসছি, প্রায় 10টার দিকে আসছি। আসার পরে দেখতেছি এখানে গাড়ির এই অবস্থা। তো রাত থেকে কেউ আর আসে নাই এই পর্যন্ত। এখানে আমরা কালকে রাত থেকে এখানে আটকে রয়েছি, কিন্তু এখনো রাস্তা ঠিক হওয়ার কোনো নামগন্ধ না। আমরা কখন যাব, কিভাবে যাব, ওইটার কোনো
গ্যারান্টি নাই। এখন আমাদের রিস্ক নিবে কে? খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। আজকে টানা 2 দিন হয়ে যাইতেছে। আমরা তো বাকি টিপও মারা লাগবে। এখন রাস্তা ঠিক নাই, কেউ আসতেছে না, কেউ ঠিক করতেছে না। এরকম হইলে কিভাবে চলবে বলেন? দিনাজপুর সদর উপজেলার গাবুরা বাজার থেকে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকা টমেটো যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। মৌসুম জুড়ে বিপুল বেচাকেনায় কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। উপজেলা কৃষি কর্মকর্তারা বলছেন, টমেটো সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প গড়ে তোলা গেলে টমেটো চাষিরা বেশি লাভবান হবেন। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের সদর উপজেলার গাবুরা বাজার জেলা শহর থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে গর্ভেশ্বরী নদীর তীরে গড়ে ওঠা এ বাজার এখন উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ টমেটোর পাইকারি হাট। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই টমেটো বাজারে জমে উঠেছে বেচাকেনা। এখান থেকে প্রতিদিন প্রায় 2.5 কোটি টাকা টমেটো যাচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। সরকারি হিসেবে টমেটোর মৌসুমে 2 মাস চলবে এ বাজার। এই 2 মাসে শুধু গাবুরা বাজারেই টমেটো বেচাকেনা হবে প্রায় 150 কোটি টাকার। টমেটোর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। গতবারের চেয়ে তুলনামূলক এবার বাজার বেশি। আমরা এবার আর কি টমেটো বেচে আমরা সন্তুষ্ট। ঢাকা কারণ বাজার থেকে গাবুরা বাজারে আসছি, টমেটো কিনি বিগত আজকে 20 বছর যাবত। মোটামুটি এত কয়েক বছর ভালোই ব্যবসা বাণিজ্য হয়েছে। এইবারকা একটু সমস্যা দাঁড়াইছে গাড়ি নিয়ে, গাড়ির ভাড়া বেশি, তেলের সমস্যা। কৃষকরা বলছেন, আগে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় উৎপাদিত টমেটো অনেক সময় মাঠে নষ্ট হয়ে যেত, কিন্তু এখন সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সহজেই সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই বছর মূলত কৃষকরা লাভবান, কারণ এখানে আমরা মালটা কিনতেছি চড়া দামে, আর আমাদের ঢাকায় বাজারটা কম, আমরা কম দামে বিক্রি করতেছি, তাই আমরা ব্যবসায়ীরা মূলত এই বছর একটু ক্ষতিগ্রস্ত। আগাম চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে ফলন ভালো হয়েছে উল্লেখ করে আগামীতে টমেটো চাষ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান। আমি লেখাপড়া করি, লেখাপড়ার পাশাপাশি এখানে কাজ করি। এখানে আমরা অনেক পদ্ধতি মনে করে আমাদের টমেটো করা হয়, তোলা হয়। ছোটটা আলাদা করা হয়, বড়টা আলাদা করা হয়, মিডিয়ামটা আলাদা করা হয়। টমেটো সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য শিল্প গড়ে তোলা গেলে টমেটো চাষিরা বেশি লাভবান হবে বলেও মন্তব্য করেন এই কৃষি কর্মকর্তা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামী 4 মে। এর আগে স্থানীয় সময় মঙ্গলবার তার মরদেহ ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার টাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে। লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে আগামী সোমবার সকাল 8:40। তবে নাহিদা সুলতানা বৃষ্টির বিষয়ে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানায়, জামিল লিমনের মরদেহ টাম্পার ফিউনারেল কর্তৃপক্ষের কাছে স্থানীয় সময় মঙ্গলবার হস্তান্তর করে পুলিশ। মিয়ামির বাংলাদেশ কনসুলেট বাংলাদেশ কমিউনিটির সঙ্গে আলোচনা ও ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার সঙ্গে সমন্বয় করে ফিউনারেল কর্তৃপক্ষের কাছে মরদেহ হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। মরদেহ হস্তান্তরের আগে মিয়ামির বাংলাদেশ কনসুলেট জামিল লিমনের পরিবারের সম্মতি নিয়েছে। মুসলিম রীতিতে মরদেহ পরবর্তী সকল প্রক্রিয়ায় সম্পন্ন হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী ঘিরে আরোপিত নৌ অবরোধ তুলে না নেয়, তবে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা কথা বলেন। তিনি বলেন, হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র যদি নৌ অবরোধ বজায় রাখে তাহলে তার কঠোর জবাব দেওয়ার প্রয়োজন হবে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত ইরানের সংযম কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দেওয়ার অংশ ছিল, যাতে ওয়াশিংটন তেহরানের শর্তগুলো বিবেচনা করে এবং স্থায়ী সমাধানের পথে এগিয়ে আসে। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি ও ভ্রান্ত নীতিতে অটল থাকে ও ইরানের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানি জাহাজ জব্দ করার প্রক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, এ ধরনের পদক্ষেপ অবৈধ জবরদস্তি এবং বৈধ বাণিজ্যে হস্তক্ষেপ। অন্যদিকে পাল্টা হুমকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোস্তাফা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালী ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে আখ্যা দিয়ে তেহরানকে আত্মসমর্পণ করতে আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ত্যাগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এই পদক্ষেপকে চমৎকার হিসেবে আখ্যায়িত করেন, বলেন এর ফলে তেলের বাজার স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বুধবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, আমিরাতের এই সিদ্ধান্তের ফলে তা কমতে পারে। এর প্রভাবে জ্বালানি তেল ও পেট্রোলের দামও কমে আসবে বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, তিনি মনে করেন শেষ পর্যন্ত এটি পেট্রোল ও তেলের দাম কমানোর জন্য ভালো একটি উদ্যোগ হবে। সবকিছুই এর মধ্যে সস্তায় পাওয়া যাবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ম্যাচের ৭৬ মিনিটে জোয়াও ফেলিক্সের কর্নার থেকে আসা বলে হেডে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। ওই গোলেই ভাঙে ম্যাচের ডেডলক। তার গোলের পর আরও একটি গোল করে আল নাসর। ফলে আল আহলিকে ২-০ গোলে হারায় আল নাসর। বুধবারের এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা জয়ের সংখ্যা দাঁড়ালো ২০ ম্যাচ, যা কিনা তাদের শীর্ষস্থানকে আরও মজবুত করেছে। ৯০ মিনিটে আল নাসরের অন্য গোলটি কিংসলে কোমান। এই ম্যাচে গোল করে চলতি মৌসুমে নিজের ২৫তম লিগ গোল পূর্ণ করেন রোনালদো। টানা ৩ মৌসুমে ২৫ বা তার বেশি গোল করার কৃতিত্ব গড়েন তিনি। ১০০০ গোলের মাইল ফলকের পথে ছুটতে থাকা রোনালদোর গোল হলো এখন ৯৭০টি। চলতি লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি মাত্র ২টি গোল পিছিয়ে আছেন ইভান টনি থেকে। ৩০ ম্যাচে ২৬ জয় ও ১ জয়, তাদের পয়েন্ট ৭৯। এক ম্যাচ কমে খেলে ৭১ পয়েন্ট নিয়ে ২-এ আল হিলাল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ৯ অঞ্চলে হতে পারে ঝড় বৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। বাগেরহাটে হঠাৎ বৃষ্টির ছোবলে ডুবলো ধান, বিপদে প্রান্তিক কৃষক। যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। এবং রোনালদোর ৯৭০তম গোল, আল নাসরের টানা ২০ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর ৩টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।